দাদা জয়গুরু। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমাদের শরীর বিধান রক্ষা করার জন্য কিছু নিয়ম নীতি নিষ্ঠা খাদ্যাখাদ্য সম্বন্ধে জেনে নেওয়া দরকার। তা না হলে আমাদের খাদ্যাখাদ্যের গণ্ডগোল থেকে শরীর মন বিঘ্নিত হয়, নাম ধ্যান হয় না। তাই আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে যেগুলো খাই, যেমন চা খাওয়া অনেকে বলে ভালো, নাকি ক্যান্সার হয় না। আবার অনেকে বলে ভালো না, এটা একটা নেশার সৃষ্টি করে, মাদকতা আছে, খিদে নষ্ট করে, ওতে ট্যানিন আছে, তা পেটের অনেক স্বাভাবিক নিঃসরণকে নষ্ট করে দেয়, তাতে শরীরের কিছু ক্ষতি হয়। ঠাকুর বলছেন এর চাইতে বরং একটু গরম দুধ বা কোকো খাওয়া ভালো। ক্ষুণ্ণিবৃত্তির জন্য অনেকে চা খায়। শ্রী শ্রী ঠাকুর বললেন একটা কলা খেলে হয়, তাতে শরীর উন্নতির ধারে এগোবে। দুধ দিয়ে কাঠবাদাম শরবত স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। 12 মাসে 13 পার্বণ আমাদের সমাজে লেগেই থাকে। এটা কেন? হিন্দু ঘরে প্রথা আছে, মেয়েদের নেশা ভাং, পেঁয়াজ রসুন মাছ মাংস, বিশেষ করে মাংস খেতে দেওয়া হয় না, তাতে সন্তান সন্ততি খারাপ হবার সম্ভাবনা আছে। আর তাদের সব সময় নিযুক্ত রাখা 12 মাসে 13 পার্বণের ভেতর দিয়ে কাজে মত্ত রাখা, যাতে করে অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তাই অন্য কোনো নেশা ভাঙ এইসবে মানুষের মন না যায়, সেই জন্যে এই ব্যবস্থা ছিল, যেন পেঁয়াজ রসুন মাছ মাংস বা নেশা ভাঙের দিকে মানুষের মন না যায়। ভিজে পায়ে খাওয়া, শুকনো পায়ে শোয়া ভালো কেন? ভিজে পায়ে খেলে আপার ব্লাড সার্কুলেশন, অর্থাৎ উপরের দিকে রক্ত সঞ্চালন বাড়ে, তাতে হজম ক্রিয়ার সুবিধা হয়। এবং শুকনো পায়ে শুলে মাথার রক্ত সঞ্চালন কমে, তাতে ঘুম ভালো হয়। স্বাস্থ্যের জন্য শিশু প্রজাপত্য মাঝে মাঝে করতে হয়, কারণ প্রত্যেক মাসে একটা করে করলে হয়। দিন ঠিক রাখতে হয়, 1 মাস অন্তে সামনের মাসে আবার ওই সময়ে করতে হয়, এইভাবে মাসে মাসে চালাতে হয়। শিশু চন্দ্রায়নও ভালো, তবে শিশু প্রজাপত্যটা খুব স্মাইল, মৃদু। একটা নিরামিষ, আরে দিলীপ বাবু বন্ধ করুন। একটা নিরামিষ খাদ্য তালিকা নিজেদের বাড়িতে ঠিক করে নিতে হয়, এবং দেখে শুনে এমন একটা নিরামিষ খাদ্যের তালিকা ঠিক করতে হয় যাতে মানুষের স্বাস্থ্য, বীর্য, পরাক্রম, পুরুষত্ব বেড়ে যায়। এইটি ঠিক করে সর্বত্র চালু রাখা দরকার। বিশেষ করে সৎসঙ্গীদের নিরামিষ আহার্যের বই নিয়ে এসে রকম রকম চেঞ্জ করে নিরামিষ খাদ্য তালিকা তৈরি করে খেলে একঘেয়েও লাগে না, নতুনত্বের টেস্ট পাওয়া যায়, এবং তাতে স্বাস্থ্য, শৌর্য, বীর্য, পরাক্রম, পুরুষত্ব বেড়ে যায়। গুরু ভাইদের বাড়িতে খাওয়া, গুরু ভাইদের বাড়িতে সর্বত্র খাওয়া যায় কিনা?
যেহেতু গুরুভাই হয়ে গেছে তাহলে আর বিধিনিষেধ কোথায়? অনেকের এরকম ধারণা আছে। নিজের বৈশিষ্ট্য মতো চলা ভালো। গুরুভাই হয়ে গেলেই এক পাত্রে আহার বা সবারই বাড়িতেই সব কিছু আহার করা যাবে তা নয়, কিন্তু মাছ মাংস খাওয়া না খাওয়া এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, যাদের শক্তি যতখানি আছে তার ফুল অ্যাডভান্টেজ তারা পাবে যদি নিরামিষ আহারই হয়। রামকৃষ্ণদেবের বেলায় কি হলো, তিনি হয়তো সাফার করেছেন, কষ্ট পেয়েছেন। অনেকের ধারণা নিরামিষ আহার করলে হয়তো ক্যান্সারই হতো না। সদাচারের প্রধান চারটে জিনিস। সদাচারের প্রধান চারটে জিনিস কি? প্রথম হলো প্রস্রাব করে জল নেওয়া। শরীরের অনেক কিছু ওই পথ দিয়ে বেরোয়, টক্সিন। ওই পথ দিয়ে পরিষ্কার রাখার বিধান প্রকৃতির তরফ থেকেই আছে এবং সমস্ত শাস্ত্রে উল্লেখ আছে। বাইরেটা আমরা যদি না ধুই তবে ওর ভেতর থেকে অনেক রকমের ইনফেকশন বা সংক্রমণ হতে পারে। আর বাহ্যে কাপড় চোপড় ছাড়া ধোয়া এটা খুব দরকার। পায়খানা বসলে মল নানা রকম ব্যাকটেরিয়া ছড়ায়, সেগুলি কাপড় চোপড়ে লেগে থাকতে পারে। সেই জন্যে সাবধানে থাকাই ভালো। এঁটো কাটা সম্বন্ধেও সাবধান থাকা ভালো, নচেত ওর সামান্য একটু অনেক কিছু ব্যাকটেরিয়ার সৃষ্টির মাধ্যমে একেবারে শেষ করে দিতে পারে। নাকে মুখে গুজ্জোদ্দেশে হাত দিলে তখনই ধুয়ে ফেলতে হয়, নচেত ব্যাকটেরিয়া ছড়াতে পারে। আগে লোকে এগুলি খুব মানত। লোক যত তথাকথিত শিক্ষিত হয়ে উঠছে ততই আচার বিচার মানার ভাবটা কমে আসছে। আগে মেয়েদের মধ্যে যথেষ্ট সদাচার ছিল, তার ফলে পুরুষরাও অনেকখানি মেনে চলত। এখন সবাই ম্লেচ্ছের পথে হাঁটছে, সেগুলি আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। চা খেয়ে হাত ধুলে বলে গোঁড়ামি। দুধ খেলে ভালো না মন্দ? গরু এবং মহিষের দুধ একসঙ্গে খাওয়া ভালো না। গরুর দুধ আয়ু এবং মেধা এবং স্মৃতি বাড়িয়ে দেয়, স্মৃতিশক্তি। এটা একেবারে কমপ্লিট ফুড, পূর্ণ খাদ্য। মহিষের দুধে শ্লেষ্মা বাড়ায়, শরীর স্থূল করে তোলে, কিন্তু বুদ্ধিকে তীক্ষ্ণ করে না, বুদ্ধিও মোটা হয়। গরুর দুধ বা ঘি, মহিষের দুধ বা ঘি একত্রে মেশানো কোনোটারই গুণ ভালোভাবে পাওয়া যাবে না। সেই জন্য মেশাতে নেই, পৃথক পৃথক করে করাই ভালো। দুধ মুড়ি খাওয়া যায় কি না? দুধ মুড়ি খেতে নেই। দুধে যে কলোসাস সল্ট থাকে, আলাদা নুনের সংস্রব হলে সেটা প্রিসিপিটিউট করে থিতিয়ে যায়। খাদ্য প্রসঙ্গে মেয়েরা আজে বাজে জিনিস খায়, তাই আমের চোঁচাটা চেঁচে খায় এবং রাফ তরিতরকারি, খোসা, বাকলা এইসব জিনিস খায়। তাই তোমরা ভালো জিনিস খেয়ে আমাদের তো খারাপ জিনিস দাও। আমি বলি, ঠাকুর বলছেন, খাদ্যদ্রব্যের মেটেরিয়া মেডিকা করতে হয়। কোন খাদ্যে কোন অসুখ সারে, রোগ প্রতিকারের দৃষ্টিভঙ্গি থেকে তড়িৎ গতিতে এই বই লিখে ফেলতে হয়। আগে আমাদের মেয়েরা ঢের জানতো, একটু কাশলেই বড় বউ তার উপযুক্ত পথ্য ঠাকুরকে খাওয়াতেন। মেয়েদের এগুলো নখদর্পণে থাকা দরকার। খাদ্যাগুণ, খাদ্য গুণে রোগ সেরে যায়,
অল্পতেই ডাক্তার বদ্যির কাছে ছুটতে হয় না। মেয়েদের সিঁদুর, শাঁখা, লোহা কেন পড়ে জানা দরকার। মেয়েদের সিঁদুর পড়ায় তা বন্ধ্যা দোষ কিছুটা নষ্ট করে বলে। শাঁখা বোন ফ্রম হাড়ের গঠন করে। লোহা রক্তকে নাকি পুশ বা ধাক্কা দেয়। হিন্দুদের এগুলো গোঁড়ামি নয়, এরা বৈজ্ঞানিকভাবে এরা যদি বোকা হয় তবে জ্ঞানী কে জানি না। ঠাকুর বলছেন বিভিন্নভাবে বিভিন্ন খাদ্যে নিষিদ্ধ কেন তা বুঝে যদি আমরা চলতে পারি শাস্ত্রের বিধান অনুযায়ী, যে একাদশীতে কি খাবো, দ্বাদশীতে কি খাবো, সেই লিস্ট অনুযায়ী যদি খাওয়া যায় তাহলে নিজের শরীর সঙ্গতি বজায় থাকে। বোঝো, করো, দেখো, জানো। খাওয়ার কথা প্রসন্ন চিত্তে হতে হয়। আমরা জানি যে কোনো দেবতার মন্দিরে আমরা যখন ভোগ দিই তখন দরজা বন্ধ করে দিই। পুরোহিত থাকে, সে পরিচর্যা করে, সে থাকে, স্বাস্থ্য ও সদাচার সম্মত প্রস্তুতি চায়। আর কোনো ইম্পালস ছাড়া যেন বিব্রত করতে না পারে এমন খাবার খাবে যা প্রীতিপদ এবং সহজপাচ্য হবে। ভিজে পায়ে খাওয়া ভালো, তখন স্টোমাকের পাকস্থলীর রক্ত সঞ্চালন বেশি হয়, হজমটা ভালো হয়। মনুসংহিতায় বলা আছে এতে মানুষ দীর্ঘায়ু হয়। ভিজে পায়ে ঘুমোতে নেই, তাতে ব্রেন সার্কুলেশন, মস্তিষ্কে রক্ত সঞ্চালন বেশি হয়, ভালো ঘুম হয় না। শুকনো পায়ে ঘুমাতে হয়। আমাদের এই জাতীয় সবগুলি গুণকেই ধর্মচর্চা বলা হয়। সত্তাকে যা ধরে রাখে তাই আচরণ। যে চলনায় আমাদের বিইং অ্যান্ড বিকামিং বাঁচা এবং বাড়া থাকবে, সমস্ত ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারব, তা ধর্মচারণ। মিশ্র আহার কি? মিক্সড ডায়েট, অর্থাৎ ভাত ও রুটি এক পাত্রে খেলে ভালো হয়। আটা ও ছোলার বেসন অর্ধেক অর্ধেক নিয়ে যদি রুটি করে খাওয়া যায়, সেই রুটি খুব পুষ্টিকর। যেখানে যেখানে খাওয়া, যেখানে সেখানে খাওয়া মোটেই ভালো নয়। কোথা থেকে কোনো ইনফেকশন বা সংক্রমণ হয় তা আমরা টের পাই না। কলকাতায় একবার সফর করাকালীন পোড়াদহ স্টেশনে দেখা গেল নিম গাছের তলায় দাঁড়িয়ে পাগড়িওয়ালা বাবুর্চিরা প্লেট পরিষ্কার করছে এবং ওই হাতেই আবার খাবার দিচ্ছে। অনেকেই অশুচি অবস্থায় বা ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রেখে খাদ্যবস্তু সার্ভ করে থাকে, যাতে করে রোগ সংক্রমণ সহজ হয়ে যায়। তাই বাইরে না খাওয়াই ভালো। পেঁয়াজের ভালো মন্দ। পেঁয়াজ তো শরীরের পক্ষে ভালো অনেকে বলছেন। প্যারিদা একদিন বলছেন ঔষধ হিসাবে তো পেঁয়াজ ব্যবহার হয়। শ্রী ঠাকুর বললেন শরীরের বিশেষ অবস্থায় সাময়িক পেঁয়াজ খাওয়া চলতে পারে, কিন্তু রোজ রোজ খেলে তার শরীরকে বেতিয়ে আয়ু কমিয়ে দেয়। সেই জন্যে রোজ পেঁয়াজ খেলে আয়ু কম হয়ে যায়। নিরামিষ সম্বন্ধে একদিন ঠাকুর বলছিলেন যে নিরামিষ আহারে মানুষ দীর্ঘজীবী হয়। দক্ষিণ ভারতের ব্রাহ্মণরা নিরামিষাশী এবং তারা বেশ দীর্ঘজীবী। কেষ্টদা নিরামিষাশীদের ছেলেমেয়েরাও ভালো হয়। একজনের আমিষ আহার কালীন সন্তানের থেকে
নিরামিষ আহারকালীন সন্তান বেশি অন্তর্মুখী হয়। খুব অল্প বয়সের ঘটনাও অনেকের মনে থাকে। শ্রী ঠাকুর বললেন যে আমি কয়েকদিন মাছ খেয়েছিলাম, সেই অবস্থায় নাম ধ্যান করে দেখেছি শব্দজ্যোতিগুলো ঠিক মতো ফুটতো না। একদিন মাছ খেলে তার কুফল অন্তত 2 দিন 3 দিন 2-3 সপ্তাহ ধরে থাকতো। বারবার করে দেখে ভাবতাম আমার মতো মূর্খ আর বোধহয় দ্বিতীয় কেউ নেই। মহাজনরা যা বলে গেছেন সেগুলো শুনেই তো আমার শিক্ষা হওয়া উচিত ছিল। কেন খেয়ে পরখ করে দেখতে গেলাম, তাতে যে আমার ক্ষতি হলো সারা জীবনেও তার পূরণ করতে পারবো না। অতএব সমস্ত সাধুরাই কি নিরামিষাশী? বহু সাধু তো নিরামিষ খায় না। ঠাকুর বললেন সবাই একরকম বলেননি। বোধটা ধীরে ধীরে ডেভেলপড হয়, বিবর্তিত হয়। আমাদের অ্যানিম্যাল সেল এইগুলো নন ভেজিটেবল ডায়েট। আমাদের সেল ডিভিশন, কোষ বিভাজন বাড়িয়ে দেয়, আয়ুকে কমিয়ে দেয়। একটা ভেতরের জীবন্ত সেল আর একটা জীবের সেলকে দেখলেই উত্তেজিত হয়ে যায়। তাই দ্রুত ডেভেলপড হলেও লংজিভিটি বা আয়ু কমে যায়। পান্তা ভাত খাওয়া ভালো কিনা? ঠাকুর পান্তা ভাত খেতেন। ঠাকুর বলছেন পান্তা ভাত যদি নুন লঙ্কা লেবু দিয়ে বা নলের অম্বল দিয়ে খাওয়া যায় তা হলো ভালো। পান্তা ভাত এবং গরম ভাত একসঙ্গে খেলে বোধহয় ভালো হয় না। পান্তার গন্ধটা আনা দরকার, তাতে একটু টক টক হবে। পান্তা ভাত সকালে খাওয়া ভালো, নচেত দুপুরে পান্তা, রাত্রে গরম ভাত খাওয়া যায়। মা ভগবতী বিজয়ার দিন পান্তা এবং নালের অম্বল খেয়ে শ্বশুর বাড়ি যান শাস্ত্রের বিধান অনুযায়ী। পান্তা ছাড়া জগন্নাথ দেবের ভোগ আজও হয় না। প্রজাপত্য শেষ হয়ে গেলে তখন খুব সাবধানে থাকা লাগে। প্রজাপত্য চলাকালীন বেশি কিছু খেও না। তখন প্রজাপত্য শেষ হলে হঠাৎ খুব খাবার অর্থাৎ ক্ষুধা বেড়ে যায়, আর খেয়ে নিলেই পেট খারাপ হবে। শরীর যা ভালো হবে তা রাখতে পারবে তেমন বুঝে শুনে খুব সাবধানে খেতে হবে। শরীর খুব সেনসিটিভ, সারাপ্রবণ হয়ে যায়, যেখানে সেখানে খাবে না। এমনকি জলটুকু খেলেও বিচার বিবেচনা করে খাবে। তামার পাত্রে জল খেলতে পারলে ভালো হয়, ওতে অনেকটা অ্যান্টিসেপটিক বীজ নাশক ব্যবস্থা আছে। খিচুড়ির কথা বলতে গিয়ে একদিন ঠাকুর বললেন কলাইয়ের ডাল কি মুসুরির ডালের খিচুড়ি করতে গেলে আদা মৌরি দিয়ে করতে হয়, নচেত পেটে বাতাস হয়ে যায়, বায়ু হয়ে যায়। খিচুড়িতে আরতিমা অবশ্যই মিউট করুন। আরতিমা মিউট করুন। এই ভিডিওটা অফ করুন। আরতিমা ভিডিওটা অফ করে দিন। অসুজ বাড়িতে খাওয়া যায় কিনা? অসুজ বাড়িতে বা শ্রাদ্ধের বাড়িতে অন্ন খাওয়া নিষেধ কেন? শ্রী ঠাকুর বললেন ওই অন্নে একটা স্যাড ইমপ্রেশন, শোকের ছাপ থাকে। অন্নের ভিতর দিয়ে সেটা সঞ্চারিত হয়। কোনো বাড়িতে জন্ম অসুজ থাকলে সেখানে খাওয়া যায় কিনা? ঠাকুর বললেন ইচ্ছে করলে খাবে, অসুজ চলে গেলে খাওয়াই ভালো। অসুজ বাড়ি থেকে কি চাল ডাল নেওয়া যায়? শ্রী ঠাকুর নিতে যদি ইচ্ছা না করে তবে দোকান থেকে কিনে নিয়ে দিতে বলবে।
হাইজেনিক পিউরিটি অর্থাৎ স্বাস্থ্যবিধিসম্মত পবিত্রতা থাকলেই ভালো। স্বাস্থ্যবিধি যেমন শরীরের আছে, মনেরও আছে, তেমনি আধ্যাত্মিক হাইজেনিক স্বাস্থ্যবিধিও আছে। সেগুলি বুঝে হিসাব করে চলতে হবে। তবেই আধ্যাত্মিক জীবনের নাম ধ্যান থেকে শুরু করে শুদ্ধ সদাচারভাবে ঈশ্বরত্বের পথে সহজ পথ এগিয়ে যাওয়া যায়। সদাচারের আধিক্য অর্থহীন কিনা। আলোচনার ফাঁকে একদিন ঠাকুর বলছিলেন, একবার থুতু ফেলতে চাইলেন, বিমলদা তাড়াতাড়ি পিকদানি এগিয়ে দিলেন। পরে পিকদানি রেখে হাত ধুয়ে গিয়ে গারুর সাথে পিকদানি ঠেকিয়ে ফেললেন। শিশি ঠাকুর সেবাদিকে ডেকে বললেন, বিমলদার হাতে জল দিয়ে গারু পিকদানি সব ভালো করে ধুয়ে ফেলতে। গারু আর পিকদানি দুটোকে এক জায়গায় রেখে দিলে তা ইনহাইজেনিক, শরীরের পক্ষে ক্ষতিকারক হতে পারে। বিমলদা হাত ধুয়ে এসে বললেন, ঠাকুর তাকে বলেছেন, আমি যে এতখানি করতে বলি, আপাত দৃষ্টিতে এটা হয়তো অর্থহীন মনে হতে পারে আপনাদের, কিন্তু এটা অর্থহীন নয়, এর প্রয়োজন আছে। সুদূর প্রসারী দৃষ্টি নিয়ে দেখতে হবে। আমি এতটা করি বলেই আপনারা কিছুটা করবেন, আর একদিন হয়তো এঁঠো লাগলো, তার জন্য কিছুই করলাম না। এই করতে করতে আস্তে আস্তে সদাচার পরায়ণতা হারিয়ে যাবে। সদাচার মানে সাত্বিক আচার, বাঁচা বাড়ার আচরণ। সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। বাঁচা বাড়ার আচরণ হয়তো ছাওয়াল পেচ্ছাপ করলো, সেখানে তাকিয়ে দেখলো যে ছাওয়াল পেচ্ছাপ করে নিজেই নিজের পেচ্ছাপ খাচ্ছে, কিন্তু কিছুই করলো না, মাটি দূর থেকে দেখছে। কিন্তু এটা কখনোই উচিত নয়। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তার সুব্যবস্থা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় ছাড়িয়ে হাত পা ধুয়ে তাকে মুছিয়ে ঠিক করে দেওয়া। দুধের সম্বন্ধে একদিন নানা কথা বললেন ঠাকুর। মোষের দুধ আর গরুর দুধ যদি মিশিয়ে খায়, তবে গরুর দুধও ডিটোরেট করে যাবে, নষ্ট হয়ে যাবে। মোষের দুধও ডিটোরেট করে যাবে, নষ্ট হয়ে যাবে। দুজনেরই স্ব স্ব গুণ বৈশিষ্ট্য হারিয়ে ফেলবে। এই দুই রকম দুধের চরিত্র আলাদা, ছানার ক্যারেক্টারও আলাদা। সিমিলার দেখতে, কিন্তু সেম নয়। একজন ডাক্তার বললেন, ওদের সাইকোলজিক্যাল এবং কেমিক্যাল ক্যারেক্টার সেম। ঠাকুর বললেন, না, সেম নয়। আফটার অল, মোটের উপর যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে এটুকু বলতে পারি যে এই দুটো কখনো মিশিয়ে খাবেন না, মেশানো ভালো নয়। আমি বৈজ্ঞানিক কারণটা জানতে চাই। বঙ্কিমদা বললেন, একটা বই এনে দিলেন, গরু এবং মহিষের দুধের পার্থক্য পড়ে শোনালেন। দেখা গেল অনেক পার্থক্য। সদাচারের রকমারি আলোচনা সম্বন্ধে একদিন ঠাকুর বলছেন, সদাচার মানে জীবনবর্ধনী আচার, নৈতিক আচার, বাহ্যিক আচার সব নিয়েই কিন্তু সদাচার। আবার যাতে মানুষের সত্তা অনুপ্রাণিত হয়, অনুপোষিত হয়, তেমনতর কথা বলাও কিন্তু সদাচার। আমি স্ল্যাং ইউজ করলাম, অশ্লীল কথা বললাম, এগুলো সদাচারের ব্যতিক্রমী। সদাচার সবটার মধ্যে
আমাদের মেনটেন করে চলতে হবে, তবেই পূর্ণ সদাচারী হতে পারবো। সদাচারের আবার বেশি বেশিও ভালো নয়, অনেকে বলে। ঠাকুর বললেন, তোরা রুটিকে ভাতের মতো এঁঠো বলে মনে করিস। ঠাকুর বললেন, ভাত আর রুটি এগুলো হলো স্টার্চ। রুটি যদি ঘি দিয়ে তৈরি হয় তাহলে খারাপ হয় না, কিন্তু ঘি না দেওয়া থাকলে রুটির ফ্র্যাগমেন্টগুলি, কণাগুলি বাতাসে উড়ে, ঘি দেওয়া থাকলে আর উঠতে পারে না। একটা ভাত যদি মাটিতে থাকে তাহলে কিছু হয় না, কিন্তু যদি টেবিলের পরে ছুঁচের ডগায় থাকে, দেখো কিছুক্ষণ পর তাতে ব্যাকটেরিয়া, জীবাণু ফর্ম করে। পেটে তো ভাত আছে, কিন্তু বাতাসে কন্ট্রাক্টে সংমিশ্রণে আসলেই তার মধ্যে ব্যাকটেরিয়া ফর্ম করে, জীবাণু জন্মায়। তোমার পেটের মধ্যে তো পায়খানা আছে, ইচ্ছে করলে তুমি এখনই পায়খানায় বসলেই হয়তো বার হবে, কিন্তু বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সেটা ব্যাকটেরিয়া ছড়ালো, সংক্রমণ হলো, ক্ষতি করলো, তখন তুমি ছুঁত হয়ে গেলে। তাই ওয়াশ, ধোয়া খুব পরিষ্কারভাবে দরকার, নতবা সেই দ্বারে ঘা হতে পারে। মুখের লালাতেও ব্যাকটেরিয়া থাকে, জীবাণু জন্মায়। সেই জন্যে আচারের একটু বেশি বেশি ভালো, কম ভালো নয়। তাতে যদি লোকে তোমাকে বলে সদাচার করতে গিয়ে বেশি বেশি করছে, তা বলুক, তবেও তুমি প্রোটেক্ট থাকো, ভালো থাকো সব দিক দিয়ে। দীক্ষা এবং মাছ মাংস খাওয়া। একদিন এক বহিরাগত দাদা ঠাকুরকে বলছেন, দীক্ষা নিলে কি মাছ মাংস ছাড়তে হবে নাকি? ঠাকুর বললেন, ওই যে কি আছে, তিল ভর মছলি খায় কোটি গোদান করে, তাতেও কিন্তু নরকবাস। এছাড়া অ্যানিম্যাল ডায়েট, জন্তুর খাদ্য খেলে আমাদের আয়ু কমে যায়, জীবনের সীমা কমে যায়। আমি মাছ খেয়েছিলাম 14 দিন। কেমন হতো জানেন? স্বপ্ন দেখলে মনে হয়, মনে থাকে না, মাথায় এরকম একটা কেমন অবস্থা হতো, নাম ধ্যানে মন বসতো না। মাছ মাংস, পেঁয়াজ খাওয়া ভালো না। নিতাইবাবু লেনে একবার পেঁয়াজ দিয়ে খিচুড়ি রান্না হয়েছে, সে খাওয়ার সাথে সাথে একেবারে 105 ডিগ্রি জ্বর উঠে গেল। গায়ে যে কি যন্ত্রণা, চোখ মুখ কেমন আগুনের মতো ভাপ বার হচ্ছে, পায়খানা কষে গেল। ভাবলাম সবারই এরকম হচ্ছে, কেউ কেউ একটু একটু করে খেতে খেতে প্রতিরোধী ক্ষমতা হারিয়ে ফেলেছি। এইরকম পেঁয়াজ দিয়ে খিচুড়ি খাওয়া ভালো না, বুঝতে পারলাম। সারা জীবনে আর কখনো পেঁয়াজ দিয়ে খিচুড়ি খেতে বলিনি কাউকে, নিজেও খাই না। প্রজাপত্যে রাঙা। নিরম্বর। ও আচ্ছা আচ্ছা। পরম পিতার রাঙারাতুল চরণে প্রতি প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরুদেব। আজকে আমরা খুব সুন্দর আলোচনা শুনে নিলাম, শরীর মন বিঘ্ন হয় খাদ্যের উপর, যা আমাদের নাম ধ্যানে বিঘ্ন ঘটায়, আর তাতে ঈশ্বর প্রাপ্তিতেও বিঘ্ন ঘটায়। শিশু প্রজাপত্যের কথা বললেন এবং স্বাস্থ্য সদাচার সম্বন্ধে খুব সুন্দর আলোচনা আমরা শুনে নিলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক